কর্মসূচি দিয়ে যাচ্ছে? দেশ জোড়া একটা আন্দোলন চলছে এবং ছাত্র আন্দোলন চলছে। আজকে যারা আমরা ছাত্ররা রয়েছি তারাই দেশের ভবিষ্যৎ, তারাই পরবর্তীতে গিয়ে বিভিন্ন যেই বড় সমাজ রয়েছে সেখানটায় আমরা পার্টিসিপেট করব। সেখানটায় আমাদের সবথেকে বড় অস্ত্র হচ্ছে এডুকেশন। সেইটা দিয়েই আমরা সমাজের ভালো করব এবং সমাজের সমৃদ্ধি আনব। সেখানটায় যদি গাফিলতি হয় এবং সেখানটায় যদি কারাপশন চলে আসে তাহলে তো দেশের কারাপশন চলছে। আমরা সোনাম ওয়াংচুককে সলিডারিটি দিয়ে আজকের আমরা বসেছি। 20 দিন হতে চললেও উনি অনশনে বসেছেন। আমাদের সকলের দাবি দাওয়া যা রয়েছে সেটা গভর্নমেন্ট শুনুক এবং সেটা নিয়ে বিচার হোক এবং আমাদের যারা 21 জন মারা গেছে সিট অ্যাসপিরেন্ট তাদের বিচার হোক, তারা যাতে বিচার পায়, সেখান থেকে আজকে অনশন। সরকার যে কার্যকলাপগুলো করছে যাতে শিক্ষার্থী থেকে কৃষক থেকে মজুর থেকে সবার স্বর দমন করা হচ্ছে, সবার ক্ষতি সাধন করা হচ্ছে, সেই স্বরগুলোকে সরকার বিভিন্ন প্রকারভাবে দমন করতে চাইছে। আমরা এটাই আজকে বোঝাতে চাইছি যে সরকার যাই করুক, যতভাবেই এই জিনিসগুলো নিজেদের মুঠোর মধ্যে আনতে চাক, সেটা সরকার করতে পারবে না। আজকে যখন এই অনশনই চলছে তার মাঝেই আমাদের নেট এক্সাম ছিল। আমি নিজে সোশিওলজির ছাত্রী, আমি নেট এক্সাম দিই এবং খুবই জঘন্য প্রশ্নপত্র যেটা আমাদের ফার্স্ট পেপারে এসেছিলো, সেখানে এক ভাষা এক নেশনের কথা উঠে এসছে। আজকে প্রত্যেকটা স্টেশনে আমরা দেখতে পারি এক স্টেশন এক পণ্য, যে কোনো জায়গায় এক স্টেশন এক পণ্য, এক দেশ এক ভোট। এই এক করে ফেলার চেষ্টাটা, এই এক করে দেওয়ার চাওয়াটা, এটা সবসময়ই যাতে যারা পিছিয়ে আছে তারা যেন আর উঠে আসতে না পারে, তারা যেন সেই জায়গাতে পড়ে থাকে, সেইটা সরকারের চাওয়া। তারপরে যখন আমি পরীক্ষা দিয়ে বেরোলাম আমি জানতে পারলাম যে কোয়েশ্চেনটাই লিক হয়ে গেছে এবং সেটা চলছে, এই যে অনশন চলছে তার মাঝে। এই যে এনইপি বা প্রাইভেটাইজেশন যা যা হচ্ছে সেইগুলো আজকে শিক্ষার একটা পণ্য হয়ে গেছে, যাতে শিক্ষা কেন্দ্রটা শুধুমাত্রই কিছু নির্দিষ্ট শ্রেণীর কাছে সীমাবদ্ধ থাকে, তার জন্যই এই জিনিসগুলো লাগু করা হয়। সবাইকেই চীনের দালাল, নকশাল এই ধরনের জিনিসগুলোতে দাগিয়ে দেওয়া, এটা মানুষের মনে ভীতি সৃষ্টি করছে। আজকে পশ্চিমবঙ্গে যে গুন্ডা দমন আইনটা করা হয়েছে, আজকে আমি কিছুই যদি সরকারের মনেই হয় যে আমি তার বিরোধী বা তার আমার সন্দেহই হয়, তাতেও সে আমাকে আজকে জেলে ঢুকিয়ে দিতে পারে। এই যে বিষয়গুলো, এইগুলো করাই হয় যাতে এই কথাগুলো না উঠে আসে। এগুলো মানুষের মনে ভয় সৃষ্টি করার জন্য তৈরি করা। আমরা চাই যে এনটিএ বাতিল করা হোক, ধর্মেন্দ্র প্রধান যে আমাদের শিক্ষামন্ত্রী তাকে ইস্তফা দিতে হবে। এই যন্ত্রমন্ত্রের সামনে যে এতগুলো স্টুডেন্ট অনশনে আছে, সোনাম ওয়াংচুক এই 20 দিনের একটা অনশনে আছে, এই আমাদের সরকারে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। আজকে এই সময় দাঁড়িয়ে 12 জন শিক্ষার্থী আমাদের মাঝে নেই আজকে। তার কোনো দাবিতে যে দাবিগুলো আমাদের ছিল যে এই যে এনডিএর বিরুদ্ধে বা এই প্রশ্নপত্র বাতিল হয়ে যাচ্ছে, একজন শিক্ষার্থী একটা বছর বা অনেকের ড্রপও নিয়ে পরীক্ষার জন্য এত প্রিপারেশন নেয়, তাদের যে মানসিক স্বাস্থ্যের ক্ষতি তো অবশ্যই হচ্ছে। এমন শুধু নেই যে আমরা প্রাণগুলো হারিয়েছি এবং এরপরে আমাদের এখন যারা বন্ধুরা মানে এই প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, তাদেরও একটা মানসিকভাবে ক্ষতি হচ্ছে যে পরবর্তীতে আমাদের সাথে এটা হবে না। তো দেশের ভবিষ্যতের জন্য যদি সরকার না ভাবে তাহলে আমাদের বর্তমান শিক্ষার্থীদের কিসের ভরসা আমরা পড়াশোনা করছি? সংহতি জানো না, আমরা হয়তো যেতে পারছি না সেখানে, কিন্তু এখানে বসেই এই প্রতিবাদে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ তো প্রথমত, দ্বিতীয়ত এই শিক্ষা ব্যবস্থা যেন একটা সঠিক নিয়ম মাফিক অনুযায়ী হয় এবং প্রত্যেকটা শিক্ষার্থী যেন তার যুক্তিযুক্ত বিচার অন্তত পায়। এই মুহূর্তে দাঁড়িয়ে সারা দেশে যে ধরনের প্রতিবাদের একটা বহর আমরা দেখতে পাচ্ছি, তা সেগুলো শুধুমাত্র নিট ইস্যুতে নয়, সেটা শুধুমাত্র ককরোচ জনতা পার্টি যে ধরনের একটা অনশনের জায়গা তৈরি করছে এবং সেখানে সারা ভারত থেকে মানুষজন গিয়ে জয়েন করছেন। এবং কালকেও আমরা দেখলাম যে রাকেশ টিকাইত গেছিলেন, অর্থাৎ যে কিষাণ মোর্চা রয়েছে, সংযুক্ত কিষাণ মোর্চা রয়েছে, যারা একটা সফল গণ আন্দোলন করে দেখিয়েছিলেন, আমাদের সামনে একটা দৃষ্টান্ত তৈরি করেছিলেন যে কৃষক আন্দোলনের মতো বিষয়ও আমাদের এখানে যেটা মিডিয়া একদমই দেখায় না, সেইটাও কিন্তু সফল হয়েছিল যাদের হাত ধরে। তারাও আজকে এটা সংগতিতে এগিয়ে আসছেন। এটা দুঃখের বিষয় যে বর্তমানে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি এত খারাপ একটা জায়গায় গেছে যে পশ্চিমবঙ্গের তরফ থেকে এই
বিষয়ে কোনো সামাজিক উদ্যোগকেও আমরা দেখছি না যে সেখানে গিয়ে নিজেদের উপস্থিতি রাখছেন। এখন দীপঙ্কর ভট্টাচার্য কিংবা সুজন চক্রবর্তী তারা গেছেন, তারা যেতেই পারেন এবং সেটা যাওয়াটাই কাম্য, কিন্তু তারপরেও আমরা মহুয়া মৈত্রকেও দেখলাম সেখানে গেছেন। অর্থাৎ এখানে যে মানে সবথেকে বড় যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের একটা পার্টিসিপেশন রয়েছে, কিন্তু এটা কি আদপে পশ্চিমবঙ্গের বাঙালির পার্টিসিপেশন? আমার মনে হয় না। আসলে পশ্চিমবঙ্গে একটা খুব বড় ধরনের হিন্দুত্ববাদী পরীক্ষা চলছে, যে পশ্চিমবঙ্গকে কীভাবে একটা সরাসরি হিন্দুত্ববাদী রাজ্যে পরিণত করা যায়। আমরা সেই পরীক্ষার শিকার হচ্ছি এবং সামাজিকভাবে বামপন্থী শুধু বলবো না, আমাদের এখানকার যে গণতান্ত্রিক ঐতিহ্য সেটাও আমরা হারাতে বসেছি। এই কারণেই এই সিজেপি যে ধরনের আন্দোলন করছে, বা সারা ভারতেই এই মুহূর্তে, শুধু নিট ইস্যুতে নয়, মানে খুব ছোট ইস্যু হয়তো আমাদের কাছে, ধরো রাম মন্দিরের জায়গা থেকে চুরি হচ্ছে, ঠিক আছে, এটা প্রচুর ধার্মিক মানুষের কাছে অত্যন্ত বড় ইস্যু। সেটা নিয়ে উত্তর ভারতে আমরা যে ধরনের হেলদোল দেখতে পাচ্ছি, বা এমনকি দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গাতেও আমরা ছোটো ছোটো যে প্রোটেস্টগুলো দেখতে পাচ্ছি, পুনেতে যে ধরনের প্রোটেস্ট সিজেপির দেখা গেছে, সেগুলোর কোনোটাই কিন্তু কলকাতাতে দেখা যাচ্ছে না। অর্থাৎ আমরা যেন শুধুমাত্রই একটা বিজেপি তৃণমূল বাইনারিতে আমাদের জীবন চলে গেছে। হ্যাঁ, মানে তৃণমূলকে খারাপ বলতেই হবে, তৃণমূলের যে খারাপ জায়গাগুলো রয়েছে সেগুলোকে অ্যাড্রেস করেও আসলে বিজেপির বিরুদ্ধে অনেক কথা বলার ছিল, কিন্তু আমাদের এখানের গণতান্ত্রিক আন্দোলনের মানুষজন, এটা দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, এবং বামপন্থী মানুষজন আসলে এইটার মধ্যে একটা পার্থক্য করতে পারছেন না, এবং তারা কোনোভাবেই লার্জার সেন্সে যে বিজেপি বিরোধী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সারা ভারতে গড়ে উঠছে তার সঙ্গে সংগতি জানাতে পারছে না। এবং এটা পশ্চিমবঙ্গের সাধারণ ছাত্র, সাধারণ যুব, সাধারণ কৃষক, সাধারণ শ্রমিক, হকার, কারিগর, তাদের সকলের পক্ষ থেকে একটা ব্যর্থতার ছবি যাচ্ছে, যে তাদের জীবনেও একাধিক সমস্যা রয়েছে। আজকে তৃণমূল আমাদের রাজ্যে ক্ষমতায় নেই, আজকে বিজেপি আমাদের রাজ্যে ক্ষমতায় আছে। অর্থাৎ বিজেপির সমস্ত স্কিম, সেগুলোর আওতায় যে ক্ষয়ক্ষতি হবে সেটা এই বর্গের মানুষজনদের হবে, কিন্তু তা সত্ত্বেও এখান থেকে আমরা কোনো আলাদা স্বর খুঁজে পাচ্ছি না। এটা অত্যন্ত দুঃখের। দক্ষিণ ভারতীয়রা করছেন শুধুমাত্র ভাষার ইস্যুতে নয়। আমাদের অনেক সময় ধারণা হয় যে তারা সর্বভারতীয় পরীক্ষাগুলির ক্ষেত্রে শুধু না, সমস্ত ক্ষেত্রেই যে বিকেন্দ্রীকরণের পক্ষে দাঁড়ান, এটা শুধুমাত্র ভাষার প্রশ্ন, এটা শুধুমাত্র ভাষার প্রশ্ন নয়। কিন্তু সেক্ষেত্রে দেখতে গেলে যে আসলে ভাষার প্রশ্নের বাইরেও একটা বড় প্রশ্ন আমরা সবাই এড়িয়ে যাচ্ছি, সেটা হচ্ছে ডিজিটাল ডিভাইড। আমি যখন একটা বীরভূমের মানুষকে, একটা মেদিনীপুরের মানুষকে, যে সেখানে বড় হলো, তাকে আমি এমন একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে বলছি, হয়তো সেটা আমার কাছে শহরে বসে, যেখানে আমার বাড়িতে ল্যাপটপ আছে, যেখানে আমার ল্যাপটপ আছে, যেখানে আমার বাড়িতে হয়তো একটা কম্পিউটার আছে, বা হয়তো খুব বেশি না হলে আমি 15 মিনিট হাঁটলে একটা সাইবার ক্যাফেতে পৌঁছে যেতে পারি, সেটা কিন্তু এখনও আমাদের দুর্ভাগ্য যে এটাকে আমরা কোনোভাবেই এটাকে একটা মা শিশু বানাতে পারিনি, যে সত্যি সত্যি ইন্টারনেট নির্ভর যে শাসন ব্যবস্থা তৈরি করা হচ্ছে, যে বিপুল পরিমাণ নজরদারির ব্যবস্থা তৈরি করা হচ্ছে। আমি এখন তো দেখছি যে রেশন কার্ডের ক্ষেত্রেও এই জিনিসটা হচ্ছে, একটা ডিজিটাল সেন্ট্রালাইজেশন হচ্ছে। এই যে ভারত রাষ্ট্রের ডিজিটাল সেন্ট্রালাইজেশন, যেটা একেবারেই ওয়ার্ল্ড ব্যাংকের ফান্ডিংয়ে শুরু হয়েছিল আধার কার্ড থেকে, আমরা ভুলে যাই যে আধার কার্ড থেকেই কিন্তু এই প্রসেসটা শুরু হচ্ছিল, কিন্তু তখনও আমরা এইটা নিয়ে ততটা প্রতিবাদ করতে পারিনি। কিন্তু আজকে ডিজিটাল ব্যবস্থা আমাদের যে গিলে খেয়ে খাওয়ার সুযোগ পাচ্ছে, ডিজিটাল বৈষম্যও আমাদের জীবনের অংশ। কাজেই সেটা যেমন অন্য সব জায়গাতে হবে, সেটা যদি পুষ্টির ভারসাম্যে হয়, সেটা বিঘ্ন ঘটায়, তাহলে সেটা শিক্ষার ভারসাম্যও বিঘ্ন ঘটাবে। সেই জায়গা থেকে আমার মনে হয় যে দক্ষিণ ভারতীয়রা এই বিষয়গুলো যতটা তাড়াতাড়ি বুঝতে পেরেছিলেন, বা যতটা তাড়াতাড়ি তারা এটাকে অ্যাড্রেস করেন, এটা শুধুমাত্র ভাষার প্রশ্ন নয়, এটার সঙ্গে একটা খুব বড় রকমভাবে ডিজিটাল ডিভাইডের সম্পর্ক রয়েছে। এখন সত্যি সত্যি আমাদের দেশে যারা, আমি একদমই বলছি, এটা বলা উচিতও, যে এসসি, এসটি, ওবিসি কমিউনিটির যে ছেলেমেয়েরা, তাদের মধ্যে কতজনের ইন্টারনেট অ্যাক্সেস আছে, এইটা নিয়েও একটা আলাদা ধরনের সমীক্ষা হওয়া দরকার। এইটা নিয়েও আসলে আমাদের আলাদা করে একটা ভাবনা চিন্তার প্রয়োজন রয়েছে। তার কারণ হচ্ছে যে এই ডিজিটাল ডিভাইড আসলে আমাদের সকলকে আমাদের ন্যূনতম অধিকার থেকে ছিন্ন করছে। অর্থাৎ যার হাতে একটা মোবাইল ফোন নেই, বা যে কোনো না কোনোভাবে কম্পিউটারের কাছে পৌঁছতে পারছে না, সে আসলে এই পরীক্ষাগুলো দিতে পারবে না। এবং এটা সমস্ত সর্বভারতীয় পরীক্ষার ক্ষেত্রে হয়ে গেছে, যে প্রসেস, এমনকি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার যে প্রসেস, আমরা ধরেই নিচ্ছি সবাই ডিজিটালি অ্যাক্সেসেবল। এই লড়াইটাও এটার অংশ হওয়া উচিত বলে আমার নিজের মনে হয়। ভারতবর্ষের অন্যান্য জায়গায় বিজেপি বিরোধী যে আন্দোলন, পশ্চিমবঙ্গে তুলনামূলকভাবে বিজেপি বিরোধী আন্দোলনটা তুলনায় দুর্বল। এবার যেহেতু এখানে একটা বিজেপি ক্ষমতা এসেছে, একটা ধাক্কা খাবে, ফলে বিজেপি বিরোধী আন্দোলন এখানে শক্তিশালী হবে, আস্তে আস্তে হবে। বিশেষ করে এরা ক্ষমতায় এসেই যেইভাবে হকার উচ্ছেদ করেছে, তার ফলে এখানে একটা বিজেপি বিরোধী আন্দোলন শক্তিশালী হবে। এটা একটা সার্কামস্ট্যান্সেসের ওপর নির্ভর করে,
এবার আজকে যে ছাত্ররা এই আন্দোলন করছে এই অবশ্যই আন্দোলনের সঙ্গে সংহতি জানাচ্ছি এবং আন্দোলনকে আমি অবশ্যই সমর্থন জানাচ্ছি। তার কারণ হচ্ছে দিল্লিতে যন্তর মন্তরে যে আন্দোলন চলছে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে 20 তারিখে মার্চ টু পার্লামেন্ট আছে, কমপক্ষে 1 লক্ষ লোকের সেখানে মানে হবে আশা করি, এবং সেই তার ওপর আশা আছে ফ্যাসিস্ট গভর্নমেন্ট পরাজিত হবে, নিশ্চয়ই পরাজিত হবে। এবং তুমি দেখছো আমাদের এখানে ছাত্ররাও মানে তারা আন্দোলন করছে সোনামুয়াংচুকের অনশনের সলিডারি জানাতে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা সিম্বলিক। যাদবপুর বরাবরই সমস্ত প্রতিবাদের পক্ষে থাকে, সমস্ত প্রতিবাদ করে এবং সমস্ত যারা পিছিয়ে পড়া বর্গের মানুষ তাদের বিরুদ্ধে যে অনাচার, তাদের বিরুদ্ধে যে অপ্রেশন, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে, আজকেও করছে। সেই প্রতিবাদে সব মানুষ আসুক, আমিও আমার তরফ থেকে আন্দোলন করছি, সবাই মানুষ এই প্রতিবাদ সামিলে আসুক এবং ফ্যাসিবাদ পরাজিত হবে, ফ্যাসিবাদ আইডিওলজিও পরাজিত হবে, এটা আমরা আশা করছি।